দিনাজপুরে 4 জনকে পুশিন বিএসএফের রৌমারীর শূন্যরেখা থেকে উধাও 2। নওগাঁ সীমান্তে 9 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ঠেকালো বিজিবি। সবুজ নিরাপদ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চাইলেন ইকোনমিক ফোরামে। এবার 4 মাসের শিশু মৃত্যু শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে। অক্সিজেন লিকেজেই ঝরেছে প্রাণ, অভিযোগ স্বজনদের। রাতভর নাটকীয়তার পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম গ্রেফতার। শ্রম আদালতে গিয়ে পেলেন জামিন। সরকারি প্রাথমিকের শিক্ষক বদলির ক্ষমতা যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যাবে কিনা প্রশ্ন। মেট্রো রেলে মোবাইল চুরির হিড়িক, ধরা পড়েছে 70 জন। সিসিটিভির ফুটেজ দিচ্ছে না কর্তৃপক্ষ, থানা নিচ্ছে না অভিযোগ। এবং রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব, ইংলিশ ঝড় রুখল ঘানা। ক্রোয়েশিয়ার স্বস্তির জয়, নকআউটে কলম্বিয়া। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুশিন নিয়ে উত্তেজনার মধ্যে দিনাজপুর সীমান্ত দিয়ে 4 জনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। বিজিবি জানিয়েছে, ভোরের দিকে শঙ্করপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশের সীমানায় ঢুকে পরে তাদেরকে আটক করে শঙ্করপুর ইউনিয়নে নেওয়া হয়। এদিকে নওগাঁ সীমান্তে বিএসএফের নতুন করে পুশিনের চেষ্টার ঘটনায় বিরাজ করছে অস্থিরতা। ভোর রাতের দিকে পাতারি সীমান্তে নতুন করে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, তবে সেই চেষ্টা রুখে দেয় বিজিবি। স্থানীয়রা জানিয়েছে, পতারি সীমান্ত এলাকার 44 নম্বর পিলারের কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। সন্দেহ হলে শূন্যরেখায় তাদের আটকে দেওয়া হয়। সেই থেকেই নারী এবং শিশুসহ 9 জন শূন্যরেখায় অবস্থান করছেন। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 10 দিন ধরে পুশিনের অপেক্ষায় থাকা 5 জনের মধ্যে 2 যুবক নিখোঁজ। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁর শূন্যরেখায় কতজনকে আটকে রেখেছে এখন পর্যন্ত বিজিবি, এবং বিজিবির তৎপরতা আপনি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। এই সীমান্তে 9 জনকে এখন শূন্যরেখায় বসিয়ে রাখা হয়েছে এবং এখানে আসার পর আমরা যেটি দেখলাম যে ভোর সকালের দিকে আসলে এই 9 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এবং এর পরপরে আসলে এই যে আদাতলা সীমান্ত ফাঁড়ির যারা রয়েছেন বিজিবি সদস্যরা রয়েছেন, তারা তাদেরকে আটকিয়ে দেয় এবং এই যে শূন্যরেখা আছে এই শূন্যরেখায় তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে। এবং এখানে আসার পর আমরা দেখলাম 3 জন নারী, 3 জন শিশু এবং 3 জন পুরুষ রয়েছে। এই 9 জনকে আসলে সীমান্তের শূন্যরেখায় এখন তাদের বসিয়ে রাখা হয়েছে। প্রচণ্ড রোদ মাথার উপরে, সব মিলিয়ে তাদের আসলে চরম কষ্ট হচ্ছে। এবং আমরা এখানে আসার পরে আসলে যেহেতু তারা লোম্যান্স ল্যান্ডে তারা অবস্থান করছে, যার কারণে তাদের সঙ্গে আমাদের কথা হয়নি। আসলে তারা কিভাবে এই পাশে আসলেন বা তাদের বাড়ি কোথায়, ভারতে তারা কোথায় বসবাস করতেন, কোনো কিছুই আসলে আমরা এখন পর্যন্ত জানতে পাইনি। তবে এখানে আসার পরে বিজিবির পক্ষ থেকে আসলে জানানো হচ্ছে যে যারা যেহেতু পুশিনের ঘটনায় অর্থাৎ অনুপ্রবেশ হয়ে এখানে এসেছেন, যার কারণে তাদের কিন্তু বাংলাদেশে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এবং এরই মধ্যে কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যে আহ্বান, সেটি আসলে জানানো হয়েছে, যদিও এখন পর্যন্ত পতাকা বৈঠকের সাড়া দেননি বিএসএফ। এবং বিজিবির পক্ষ থেকে আসলে জানানো হচ্ছে পতাকা বৈঠক শেষ হলে আসলে জানা যাবে এ বিষয়ে।
এবং এবং বিজিবির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার সেটিও আসলে বাড়ানো হয়েছে, যাতে করে কোনোভাবেই অনুপ্রবেশ আসলে কেউ না করতে পারে। এবং এই যে পুশিনের যে ঘটনা, এই ঘটনার পর থেকে কিন্তু নওগাঁর যে 180 কিলোমিটার সীমান্ত রয়েছে, সকল সীমান্তেই কিন্তু টহল জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক বিজিবি যে সদস্য সেটিও আসলে বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আসলে সীমান্ত যে কড়াকড়ি বিজিবির পক্ষ থেকে সেটি কিন্তু আসলে করা হয়েছে। অন্যদিকে এই যে 9 জনকে আজকে সকালে পুশিন করানো হয়েছে এবং এরা আসলে ভারতের কোথায় বসবাস করতেন, কীভাবে তাদের পুশিন করানো হয়েছে, এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে আসলে কেউই জানানো হয়নি। যেহেতু একটি পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে, যদিও সে পতাকা বৈঠকের এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। এবং পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হলেই আসলে সঠিক কারণ আসলে জানা যাবে যে তারা কোথায় বসবাস করতেন, কিভাবে এই বাংলাদেশে তাদের অনুপ্রবেশ করানো হলো। তবে এখন পর্যন্ত তারা লোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ সীমান্তের যে শূন্যরেখা, সেই শূন্যরেখায় তাদেরকে রাখা হয়েছে। তবে আমরা বিজিবির সঙ্গে এর পরবর্তীতে আসলে কথা বলে আসলে জানতে পারবো যে এই 9 জনকে যে বসিয়ে রাখা হয়েছে তাদের আসলে কি করা হবে। এখন পর্যন্ত নওগাঁর এই সীমান্ত থেকে এমনটি ছিল আমার কাছে। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম জানাচ্ছিলেন সীমান্তে পুশিন ইস্যু সম্পর্কে। এদিকে 10,000 নথিহীন নাগরিককে বাংলাদেশে পাঠানোর দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এছাড়া আরও প্রায় 2,000 নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও সতর্ক করেছেন তিনি। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও। এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। একটি সবুজ নিরাপদ পৃথিবীর স্বপ্নে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভাজন নয়, জলবায়ু রক্ষায় প্রয়োজন সম্মিলিত লড়াই। চীনের ডালিয়ানে বিশ্ব নেতৃত্বের সামনে এই বার্তাই দিয়েছেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের জলবায়ু অঙ্গীকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা তুলে ধরেছেন তারেক রহমান। জলবায়ু পরিবর্তন যখন পৃথিবীর অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ, তখন ডালিয়ানের মঞ্চ থেকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের সফরের প্রথম দিনে জলবায়ু নেতৃত্ব অধিবেশনে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় বাংলাদেশের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। Paid special attention to that fact and top priority in garnering support across the world in addressing the challenges of climate change. So he took up the invitation from the World Economic Forum. এই দিনই বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট অ্যালাউইস জুইঙ্গির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আলোচনায় উঠে আসে বিনিয়োগ, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়। এর পাশাপাশি বাণিজ্য, অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। এর আগে সোমবার রাতে ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। শুক্রবার বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। জলবায়ু রক্ষা থেকে বৈশ্বিক সহযোগিতা, ডালিয়ানে প্রথম দিনেই বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আহ্বান, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রথমবারের মতো চীনের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার 4 দিনের এই সফর শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিংবা কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং অংশীদারিত্বের নতুন দিগন্তের এক বার্তা। বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না।
এবার শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে। মারা যাওয়া শিশুটির পরিবারের অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় 4 মাস বয়সী ফারিসের মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের চিকিৎসকের দাবি, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত নয়, লিকেজ হয়েছে। আর শিশু মৃত্যুর ঘটনায় এর কোনো সম্পর্ক নেই। ঘটনার পর সব রোগীকে সরিয়ে দিয়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতাল। অভিযোগ উঠেছে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় মৃত্যু হয় 4 মাস বয়সী শিশু ফারিসের। ঘটনার পরে কর্তব্যে অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয় শিশুটির পরিবার। আপনারা এখানে একটা দুর্ঘটনা, বাচ্চা মারা গেছে, আপনি স্টাফ একটাও স্বীকার করেন না, বলতেছে কি বাচ্চা ক্রিটিক্যাল হয়েছে, এমন সময় বাস্ট হয়েছে। এটা কেন বলছেন? সিলিন্ডার বাস্ট হওয়ার পিছনে কারো হাত আছে? স্বজনদের অভিযোগ, অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণেই শিশু ফারিস মারা গেছে। দেখতে গেছি 4 জনে হাত পা লড়াছড়া করে, এই গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পরে এ মারা গেছে। বিকট শব্দ হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে, এনআইসিউ সব গ্যাসে। আমার বাচ্চা মারা গেছে, আরো কয়েকটা আছে, ওরা ক্রিটিক্যাল অবস্থা আছে, ওরা উপরে নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছে। ফস করে একটা আওয়াজ হলো, পরে আমি কি কে রে, এটা গ্যাসের আওয়াজ। সবাই বেরো বেরো, বাচ্চা আমার স্বামী গেছে বাচ্চা আনতে দৌড়াইয়া। তখন আমি বললাম কি বাচ্চা হলো অনেক তার তুর দিয়ে পেঁচানো। যদিও কর্তব্যরত চিকিৎসক বলছেন ভিন্ন কথা। দেখতেছি যে বাচ্চাটা কন্ডিশন ভালো হচ্ছে না, তো আমি ভিতর থেকে খালাকে বলি যে পেশেন্ট পার্টিকে দ্রুত ডাকেন, আমার ওনাদেরকে কাউন্সেলিং করতে হবে, বাচ্চার সম্বন্ধে জানাতে হবে যে হয়তো লাইফ সাপোর্ট পর্যন্ত বাচ্চা লাগবে এবং তারা এই সম্বন্ধে অবগত হচ্ছে কি হবে। ইন দ্য মেইন টাইম যখন উনি বের হবেন এনআইসিউ থেকে, সেই সময় এই বিকট শব্দটা হয়। ঘটনাটা একদমই কাটা। 4 মাস বয়সী শিশু ফারিস এর আগে হামে আক্রান্ত হলেও চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরে। পরে তার অবস্থার আবারও অবনতি হলে হাসপাতালটিতে ভর্তি করা হয়। অক্সিজেন সিলিন্ডার দুর্ঘটনার পর বাকি রোগীদের সরিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। উচ্চশিক্ষার জন্য সাইপ্রাসে গিয়ে নিহত হয়েছেন নরসিংদীর শাহরিয়ার আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীতে শাহরিয়ারের গ্রামের বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, আমাদেরকে জানাবেন যে শাহরিয়ারের মরদেহ কবে নাগাদ দেশে আসতে পারে এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ইমা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনি যেমনটি বলছেন, শাহরিয়ার আহমেদ ইমনের বাড়িতে। এখানে আমরা সকাল থেকে এসে লক্ষ্য করছি যে পরিবারের স্বজন যারা রয়েছেন তারা কিন্তু একেবারে কান্নায় একেবারে কিন্তু তারা বিহ্বল হয়ে পড়েছেন এবং আমি আপনাদেরকে একটু দেখাতে চাই তাদের স্বজনদের অবস্থা। মোটামুটি কেউই কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই। আমরা এসে লক্ষ্য করেছি যে সকাল থেকে তারা কিন্তু এখানে এসেছেন এবং আত্মীয়স্বজন যারাই রয়েছেন তারাই ছুটে এসেছেন এই খবরে এবং আকস্মিকভাবে কিন্তু তারা হতবিহ্বল হয়ে পড়েছেন এই ধরনের এই একটি সংবাদে। আমরা এখন চেষ্টা করব যে একজন তাদের যে আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য। তিনি বলবেন যে এখনকার পরিস্থিতি কি আপনাদের? আমাদের এখনকার পরিস্থিতি খুবই খারাপ, কারণ ইমন আমাদের মাঝখানে নাই। ইমন আমাদের এমন একটা লোক যাকে বলার মতো সামর্থ্য আমাদের নাই, কারণ নতুনপুর আর 10টা এলাকাগুলো এর মতো একটা ছেলে পাওয়া যাবে না। এমন মিশুক একটা ছেলে, ও কিন্তু আমার নিজের বোনের ছেলে। কোনোদিনও ভাবিনি ও আমার বোনের ছেলে, নিজের ছেলের মতোই ভাবছি, কারণ ওর মতো ভালো ছেলে আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই। এত একটা ভালো ছেলে, 22 বছর বয়স, এখন পর্যন্ত তার কোনো খারাপ রেকর্ড আমাদের কাছে আসে নাই, কোনো দিনও না। কোনো মানুষে বলতে পারবে না যে ইমন খারাপ। এমন একটা ছেলে ওই জায়গায় গেছে, ওই জায়গায় গিয়ে এরকম একটা সমস্যা তৈরি হইব, আমরা কল্পনার বাইরে। আসলে মোটামুটি তারা যেটা বলছেন যে তারা আসলে কেউই বিশ্বাস করতে পারেননি এই ধরনের একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তবে তারা চান যে এই হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত আছে তারা যেন আইনের আওতায় এসে তাদের যেন যথাযথ শাস্তি আওতায় আসেন এবং সেই সাথে সাথে এই লাশটি যেন অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, সেই বিষয়টি যাতে বাংলাদেশ সরকার সেই বিষয়টি দেখেন। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ইমা। বদরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শ্যামলীতে বেবি কেয়ার হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা আছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শিশুটির লক্ষ্মীপুরের বাড়িতে আছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সাকিবের সাথে। সাকিব, আমাদেরকে জানাবেন শিশু ফারিসের মরদেহ কখন দাফন হতে পারে, আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এবং তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে দাফনের কথা বলছেন তো, শিশুটির ইতিমধ্যে দাফন হয়ে গেছে। প্রায় সকাল 10:30টার দিকে শিশুটির দাফন হয়েছে। আর আমি এই মুহূর্তে শিশুটির বাড়িতে অবস্থান করছি। এই বাড়িটি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর হাজীবাড়ি। সেই হাজীবাড়িতে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আমি যখন আসলে এখানে এসে পৌঁছেছি তার আগে কিন্তু সেখানে তার লাশটি দাফন হয়ে গেছে। যাই হোক, আমি এখন এই বাড়িতে আসার পর তার যে বাবা ফারুক হোসেনের সহ পরিবারের লোকজনদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে আসলে শিশুটির শ্যামলীতে যখন একটি হাসপাতালে আনা হয়েছিল তার আগেই কিন্তু শিশুটির হামের লক্ষণ ছিল। পরবর্তীতে হামের থেকে সে বেশ উন্নতি করেছে। পরবর্তীতে নিউমোনিয়া হওয়ার কারণে শ্যামলীর একটি হাসপাতালে তারা নিয়েছিল। নিউমোনিয়া থেকেও তারা শিশুটির বেশ কিছুটা উন্নতি হয়েছে। হওয়ার পরেই কিন্তু আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তারা যেটা বলছেন বা বিস্ফোরণের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে শিশুর বাবা ফারুক হোসেন আমাকে জানিয়েছেন। তিনি আমার সাথে আছেন, আমি একটু তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনার শিশুর কি হয়েছিল এবং কিভাবে আসলে মারা গিয়েছিল এবং তাকে দাফন সম্পূর্ণ করেছেন, যদিও একটু জানতে চাই আসলে যখন মারা গেছিল তখন কি হয়েছিল? যখন মারা গেছিল তখন আমি ছিলাম না ওইখানে উপস্থিত। আমি একটু নিচে গেছিলাম একটা রিপোর্টের জন্য। পরে আমার ওয়াইফে আমার ফোন দিছে যে আমরা 5টার সময় দেখছিলাম 5টার সময় ওরা পিআইসিতে দেখায়, মানে প্রতিদিনের তুলনায় 5টা দিনে দেখায়। আমার ওয়াইফও দেখছে, আমার বোনও দেখছে, অনেকটাই ভালো ছিল। ভালো থাকার পরে 6টার সময় আমার ওয়াইফ আমার 6:20-এর সময় আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে মানে এখানে একটা বিকট শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে ওরা ভিতর থেকে বাইরে আসে দেখে পিআইসি রুম টুম সব গ্যাসে পুরো অন্ধকার হয়ে গেছে। ওদের মানে অক্সিজেন সিলিন্ডারটা বাস্ট হয়েছে বা লিক হয়েছে। অনেক জোরে বিস্ফোরণ হওয়ার পরে পিআইসিটা পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার পরে আমার ওয়াইফ বলতেছে আমাদের বাচ্চাগুলো দেন, আরও 7-8টা বাচ্চা ছিল। ওরা বলতেছে কিছু হয় না, কিছু হয় না, আপনারা বের হন। তারপরে বলতেছে ওরা সব অন্ধকার, দুয়ায় কেউ যাইতে পারতেছে না। পরে সবাই কান্নাকাটি করতেছে যে আমাদের বাচ্চা দেন। ওরা বলতেছে সব বাচ্চা ভালো আছে। পরে বলতেছে কিছুক্ষণ পরে সব কিছু স্বাভাবিক হওয়ার পরে ভিতর থেকে সবগুলো বাচ্চা ওরা 7তলা থেকে 8তলায় শিফট করছে। শিফট করার পরে আমার বাচ্চাটা ওইখানে স্পট ডেড। আমার বাচ্চা আমরা 5টার সময় দেখছিলাম ভালো, অনেকটাই ভালো, উন্নতি হয়েছিল। বাট ওর 2 লিটারের অক্সিজেন চলছিল। ও মানে তাকানো, হাত পা নাড়ানো অনেকটাই স্বাভাবিক ছিল। তারপরে ওনারা বলতেছে যে আপনার বাচ্চার নাকি, আমার বাচ্চার নাকি লাগতো, লাইফ সাপোর্ট লাগতো। ওরা নাকি ওইটা বলতে আমাদের যাচ্ছিল, এমন সময় বাস্ট হয়েছে। মানে ওরা আমাদেরকে এটা দিয়ে বুঝতে দিতে চাইছিল, কিন্তু আমি তো এটা মানান। শেষ পর্যন্ত আপনার বাচ্চার চেহারা দেখেছেন কিনা বা কেমন দেখছেন? বাচ্চার চেহারা দেখে স্বাভাবিক মনে হয় না। আমার বাচ্চা আমি যখন দেখছি তখন স্পট ডেট আমার কাছে লাগছে। ওরা বলছিল যে ওর বাচ্চার চোখ দুইটা উপর দিকে উল্টে গেছে, ঠোঁট দুইটা একটু মানে ফুলে গেছে, অনেকটাই অস্বাভাবিক। ঠিক আছে, এটা যে মানে 1 ঘন্টার ভিতরে অস্বাভাবিক হওয়ার কথা না, বা স্বাভাবিক মৃত্যুতে এরকম হওয়ার কথা ছিল না। বাচ্চা স্বাভাবিকই নর্মালি ছিল। তারপরে কর্তৃপক্ষে আমরা কথা বলতে গেলে ওনারা আমাদেরকে অনেক মানে প্রথম ভয় অনেক ইয়াটিয়া বলছে যে এগুলো হলে নাকি ওনাদের আরেকটা অক্সিজেন ইমিডিয়েটলি চালু হয়ে যায়। তো ওইখানে যদি ইমিডিয়েটলি অক্সিজেন চালু হয়ে যায় তাহলে আমার কথা হলো বাচ্চাগুলো অন্যথায় শিফট কেন করলো? আচ্ছা, ঠিক আছে। আসলে যা শুনছিলেন ফারুক হোসেন, যিনি হচ্ছে বাচ্চাটির বাবা, তার মনে অনেক প্রশ্ন। আসলে কর্তৃপক্ষ যেভাবে হচ্ছে বুঝ দিচ্ছেন তারা সেটা নিয়ে গ্রহণ করতে নারাজ, তাদের মনে আর এখনো অনেক প্রশ্ন। যাই হোক, দিন শেষে হচ্ছে আসলে বলতে হচ্ছে যে বাচ্চাটি ইতিমধ্যে নিহত হওয়ার ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এখনকার মতো এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র এবং আত্মসমর্পণ করা অন্য 3 জনকে জামিন দিয়েছেন আদালত। সকালে শ্রম আদালত 1 তাদের জামিন দেন। এর আগে ভোরে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় সাজিদুল ইসলাম শুভ্রকে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। জানা যায়, গ্রেফতারের পর সাজিদুল ইসলাম শুভ্রকে প্রথমে থানায় এবং পরে সকাল 10টার দিকে আদালতে নেওয়া হয়। এ মামলায় মোট আসামি 7 জন। সকালে জামিন পাওয়া 4 জন ছাড়া অন্য আসামিদের মধ্যে একজন অসুস্থ, একজন দেশের বাইরে এবং আরেকজন চাকরি ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। আদালত হচ্ছে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত ওনাদের জামিন মঞ্জুর করেছে।
আর আমাদের সাবমিশন হচ্ছে যেহেতু এটা মজুরি সংক্রান্ত একটা ম্যাটার, তো একটা আপোষের জন্য যেন এটা রায় হয় বা আদেশ হয়, এরকম একটা আমরা সাবমিশন রেখেছিলাম, আদালত এটা বিবেচনায় রেখেছে। আদালত একটা ফৌজদারি মামলা দায়ের করেন, সেই ফৌজদারি মামলার প্রেক্ষিতে প্রথমে সমন ইস্যু হয়, সমনের পর ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে মিস্টার সাজুল ইসলাম সাহেবকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে হয়েছে রিট। সকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ রিটটি দায়ের করেন। এতে ট্রাইব্যুনাল আইনটির বিলুপ্তি চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের উদ্দেশ্যে বিশেষভাবে প্রণয়ন করা হয়েছিল। তাই ৭১-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের সাথে সাথে আইনটির কার্যকারিতা শেষ হয়েছে। ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের কাছে ফিরে দেওয়া যাবে না বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। পুরনো লুটেরা গোষ্ঠী যাতে ব্যাংকের বোর্ডে বসতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ২৭ জুনের মধ্যে দাবি না মানলে সারা দেশের গ্রাহকদের নিয়ে ঢাকায় সমাবেশ করবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। যারা সৎ এবং যোগ্য তাদের কাছে ইসলামী ব্যাংকের পরিচালনা ফিরিয়ে নিতে হবে। ইসলামী ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক ছিলেন, বিভিন্ন সময়ে যারা শেয়ার ধারণ করে ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের কাছে এই মালিকানা ফেরত দিতে হবে। লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটে অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, অধ্যক্ষের বিরুদ্ধে কোন অভিযোগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল থেকে এই প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। গতকালকে শিক্ষার্থীরা বস্ত্র ও পাট মন্ত্রণালয় বরাবর ইউনোর মাধ্যমে গতকাল একটি তারা স্মারকলিপি প্রদান করে। সেই স্মারকলিপিতে প্রিন্সিপালের বিরুদ্ধে ধর্ষণকারীকে প্রশ্রয় দেওয়া, অর্থনৈতিক কেলেঙ্কারি এবং শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রকার ফি নিয়ে, অতিরিক্ত ফি নিয়ে নেওয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা গতকাল থেকে লালমনিরহাটের যে টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে সেই টেক্সটাইল ইনস্টিটিউটে আন্দোলন করছে। আজ সকাল থেকে প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে তালা মেরে শিক্ষার্থীরা অবরোধ করছেন। ইতিমধ্যে প্রশাসনিক যে কর্মচারী রয়েছে এবং প্রিন্সিপাল রয়েছে তারা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের রয়েছেন। আপনার সঙ্গে কথা বলবো যে আসলে আপনারা কেন আন্দোলন করছেন? আচ্ছা, আমরা আমাদের প্রিন্সিপাল স্যার গত কয়েকদিন গত এই 3 বছর ধরে আমাদের প্রতিষ্ঠানে আছেন। আমরা বিভিন্ন অপকর্মের সাথে তিনি জড়িত, কিন্তু এই অপকর্মের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আমাদের একজন শিক্ষার্থীর প্রাইভেসি নষ্ট করে তিনি ফেসবুক পোস্টের জেরে অভিভাবককে লাঞ্ছিত করছেন, অভিভাবককে জরুরিভাবে তলব করছেন এবং শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই আন্দোলন আমরা আজকের মধ্যে ঘোষণা দিয়ে এসেছি। মানববন্ধন ছিল আমাদের থানার সামনে, আমরা ঘোষণা দিয়েছি, গতকালকে স্মারকলিপি দিয়েছি ইউনো মহোদয়ের কাছে। আজকের মধ্যে এর যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আজকের অবস্থান কর্মসূচি আগামীকালকে আমরা থানার সামনে দেব এবং এই প্রিন্সিপালের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সকল প্রকার ক্লাস কার্যক্রম আমরা ইতিমধ্যেই প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে আমরা আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের দাবি হচ্ছে এক দফা, যে প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। সব মিলে এই কলেজে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়েছে। ধন্যবাদ। 2027 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর আজিমপুরে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেছেন, আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি এবং সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে কেউ জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। যে কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, 2022 সাল থেকে যেসব শিক্ষক এবং কর্মচারী অবসর ভাতা পাননি তাদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের ভোগান্তি, তদবির এবং দুর্নীতি কমাতে এর দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। তবে নতুন এই ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অন্তত 4 লাখ। তাদের বদলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৎপর একটি শক্তিশালী সিন্ডিকেট। এই বদলির জন্য শিক্ষকদের ছুটতে হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে। সেখানে শুধু হয়রানি নয়, তদবির দুর্নীতির অভিযোগও বেশ পুরনো। দীর্ঘদিনের এই ভোগান্তি জটিলতা কমাতে বদলি প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের হাতে দিচ্ছে সরকার। খসড়া নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশনে হবে পৃথক কমিটি। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন স্থানীয় 2 জন গণ্যমান্য ব্যক্তি। তবে বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। প্রশ্ন হলো গণ্যমান্য ব্যক্তি কারা, এখন তাদের ক্রাইটেরিয়া কি, তাদেরকে পিক করবে কারা, তাদের পারফরমেন্স কেমন হবে, তো তারা কি সত্যিকার অর্থে কি তারা তাদের দায়িত্বটা পালন করবেন। আবার যারা এখানে এই থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা অফিসার আছেন, তারা সৎ কিনা, হ্যাঁ, তারা দক্ষ কিনা, তারা ডেডিকেটেড কিনা, তাদের সেই গার্ডস আছে কিনা। পুরো জিনিসটা যদি একটা ডিজাইনের মধ্যে না আনি আমরা, তাহলে এখন যেভাবে হচ্ছে নতুন নিয়মও ভালো কোনো ফল আসবে না। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছেন, অনিয়ম রোধে নতুন যে নীতিমালা হচ্ছে তা অস্থায়ী। স্থায়ী সমাধানে নেওয়া হবে ভিন্ন উদ্যোগ, আর পুরো প্রক্রিয়া থাকবে মন্ত্রণালয়ের নজরদারিতেই। আমার কাঠামোর বাইরে যে ইউএনও বা ডিসি বা অন্য কেউ ডিসাইড করবে আমার মন্ত্রণালয়ের অধীনে কর্মরত একজন টিচারের বদলি কোথায় হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমি পার্টিকুলারলি আই এম নট হ্যাপি। আমার সেন্ট্রাল মনিটরিং এদের উপরে এত শক্তিশালী না যে তাদের করা প্র্যাকটিসেস আমি ইমিডিয়েটলি থামাতে সক্ষম হতে পারি। পার্মানেন্ট সলিউশন যেটা হবে, যেটাই হোক, সেটা শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে, অন্য কারোর অধীনে হবে না। কিন্তু সেটা হলো পার্মানেন্ট সলিউশন, এটা টেম্পোরারি সলিউশন। বদলির যে নতুন নীতিমালা হাতে নিয়েছে সরকার, এতে শিক্ষকদের ভোগান্তি কমার কথা বলা হলেও তা নির্ভর করছে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতার উপর। কিন্তু স্থানীয় প্রশাসন কতটা স্বচ্ছতার সাথে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এখন সেটি দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। মেট্রো রেলের গেটে ভিড়ের মধ্যে ফোন হাতিয়ে স্টেশন থেকে সটকে পড়া, সব মিলে 5 মিনিটের মধ্যেই শেষ মোবাইল ফোন চুরির মিশন। রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশনে এটা এখন নিয়মিত চিত্র। ফোন চুরির পর আরও দুর্ভোগ শুরু হয় ভুক্তভোগীদের। কর্তৃপক্ষ দিতে চায় না সিসিটিভি ফুটেজ, আর থানা নিতে চায় না অভিযোগ। সব মিলে অসহায় মেট্রো যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন মৌমিতা মৌ। 7 জুন রাত 8:09 রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। হঠাৎ সেখানে শার্ট, প্যান্ট এবং পাঞ্জাবি পরা 2 মধ্যবয়স্কের আনাগোনা দেখা যায়। দুজনের মুখে মাস্ক ও মাথায় টুপি, যাদের নিয়ে খারাপ কিছু সন্দেহের কোনো অবকাশ নেই। মিনিট খানেকের মধ্যে আসলো ট্রেন। ওই 2 ব্যক্তি একজনকে টার্গেট করলেন। টার্গেটের যাতে কোনো সন্দেহ না হয় এজন্য তারা দাঁড়ালেন আলাদা লাইনে। টার্গেট যখনই গেটের ভেতরে ঢুকতে যাবে সেই মুহূর্তেই দৌড়ে গেট পাল্টে ফেলে সেই 2 জন। ছো মেরে পকেট থেকে ফোন নিয়ে নেয় একজন, দিয়ে দেয় পেছনের জনকে। ফোন নিয়েই হাওয়া পাঞ্জাবি পরা চোর। আর প্রথম চোরটি গেটে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। এত কিছু করার মিনিট 2-এর মধ্যেই স্টেশন থেকে নেমে চলে যায় মোবাইল চোররা। দৌড়িয়ে গিয়ে নিচে গেলাম, কন্ট্রোল রুমে গিয়ে বললাম যে এই ব্যাপার, আমাকে সিসিটিভি ফুটেজটা একটু দেখান। তো ওরা বললো যে না, আপনার জিডি করতে হবে, আদারওয়াইজ আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। ঘটনার পরপরই শুরু হয় আরেক ভোগান্তি। মেট্রো স্টেশনে অভিযোগ নিয়ে গেলে তারা কোনো সহায়তা করেনি। মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে অন্য কোনো ফুটেজ আর দেখালো না, একটা ফুটেজই দেখালো, বললো যে আজকে টাইম শেষ, আমাদের শিফটিং হবে। ফুটেজটা পেতে আমাদের সময় লেগেছে 1 সপ্তাহ। এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং দুঃখজনক ব্যাপার।
ভুক্তভোগী সোহেল রানার মতো এমন ঘটনা এখন নিত্যদিনের। ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যা, ভুক্তভোগী জানতে পারেন না ঘটনা কোথায় ঘটেছে, তাই থানাগুলো অভিযোগ নিতে চায় না। মেট্রো রেলের নিরাপত্তা দেখে এমআরটি পুলিশ, কিন্তু অভিযোগ দিতে হয় থানায়, তদন্ত নিয়েও বাধে দ্বন্দ্ব। এই যেমন সোহেল রানার ঘটনায় অভিযুক্তদের চেহারা স্পষ্ট হলেও এখনও আটক হয়নি কেউ। আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, আর ফোনটা বন্ধ আছে, ফোনটা ব্যবহার হইলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা উদ্ধারের চেষ্টা করব। এমআরটি পুলিশের তথ্য বলছে 2025 সালে মেট্রোর ভেতর হাতে নাতে ধরা পড়েছে 70 মোবাইল চোর। চুরির পর উদ্ধার হয়েছে 48টি মোবাইল ফোন, আর এবছর জুন পর্যন্ত আটক হয়েছে 43 চোর, উদ্ধার 29টি ফোন। এটা শুধু উদ্ধারের তথ্য, বাস্তবে চুরির সংখ্যা আরও অনেক। তাৎক্ষণিক যদি আমাদেরকে ফুটেজটা সরবরাহ করা হতো উইদাউট জিডি বা মামলা, তাহলে আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমরা অথরিটি চাই না, কিন্তু আমরা তো সাথে সাথে যে প্রতিক্রিয়াটা এটা পাচ্ছি, ওটা যদি সহযোগিতা করতো তাহলে এটা সহজ হয়ে যেত। ঢাকায় নগর জীবনযাত্রার ধারণা পাল্টে দিয়েছে মেট্রো রেল। মানুষের কাছে সবচেয়ে নিরাপদ ও স্বস্তির বাহনও এটি। কিন্তু রোজকার মোবাইল চুরির ঘটনায় মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে, তবে কমছে দুধকুমার নদের পানি। নদীর তীর উপচে পানি ঢুকে পড়েছে তিস্তার চরাঞ্চলে। এতে ক্ষতির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। গবাদি পশুর খাবার নিয়ে শঙ্কায় পড়েছেন চরাঞ্চলের মানুষ। বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় উন্নত হয়েছে সুনামগঞ্জের প্লাবন পরিস্থিতির। লালমনিরহাটেও কমেছে নদ নদীর পানি। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর। জুবাইর, কুড়িগ্রামে প্লাবন পরিস্থিতি কেমন দেখছেন? তিস্তার পানি নতুন করে কত সেন্টিমিটার বেড়েছে? বিস্তারিত তথ্য জানাবেন। জানিয়ে রেখে এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের কাছে নতুন একটি তথ্য এসেছে। সেটি হলো তিস্তা নদীতে কিন্তু পানি কমতে শুরু করেছে, অর্থাৎ এখন দুপুর 12টায় এসে 4 সেন্টিমিটার হ্রাস হয়েছে বলে আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য এই মুহূর্তে হাতে পেলাম। এছাড়াও ব্রহ্মপুত্রের 2টি পয়েন্ট, সেগুলোতে আবার পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চিলমারি পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে, আর নুনখাওয়া যে পয়েন্ট রয়েছেন সেখানে কিন্তু 1 সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার খবর আমরা পেয়েছি। তবে সকাল থেকে দুধকুমুর নদীতে পানি কমার বা হ্রাস পাওয়ার যে খবর, আর সেটি আমাদেরকে আশাহত করেছে। এখন দুপুর 12টায় এসে আমরা যে খবর পেলাম সেখানে 2 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ধরলার যে তালুক শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে সেখানে 7 সেন্টিমিটার, এবং ধরলা নদীর কুড়িগ্রাম যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি কমায় এই নদীগুলোতে এখন পানির যে চাপ, এখানে কিন্তু চাপ বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে ঢল নামার যে চাপ, অর্থাৎ আমরা যতটুকু খবর পেয়েছি ভারতের যে গজলডোবা যে ব্যারেজ রয়েছে ঠিক সেখান থেকে একসাথে 20টি কপাট খুলে দেওয়ার পর থেকেই কিন্তু সেখানকার উজানের যে ঢল, তারই ফলশ্রুতিতে এই অবস্থা কিন্তু দেখা দিয়েছে কুড়িগ্রামের নদ নদীগুলোতে। এই অবস্থায় এখন কিন্তু কুড়িগ্রামের চরাঞ্চলের নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেখানকার যে ফসল রয়েছে, বিশেষ করে কৃষক মনোযোগী হয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।